আসসালামু আলাইকুম। জসিন্তা জিনিয়া আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সরকারি চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025-এর প্রজ্ঞাপন জারি প্রতিবাদে সচিবালয়ে আজ তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের নেতাকর্মীরা। নিবর্তনমূলক ও কালা কানুন আখ্যায়িত করে সংশোধিত এই অধ্যাদেশ প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতির পাশাপাশি সচিবালয়ের অভ্যন্তরের বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। সচিবালয়ে খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিন। রোকন, সচিবালয়ে কর্মবিরতির আর কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। কর্মবিরতি বলতে আসলে সচিবালয়ে যারা কর্মচারী আছেন বিশেষ করে তারা সকাল 11টার পর থেকে যে বিক্ষোভ শুরু করেছেন সেটি এখন চলছে। এই মুহূর্তে তারা আছেন নতুন যে ভবন হয়েছে সচিবালয়ে, অর্থাৎ এখানে ক্যাবিনেট বিল্ডিং বলা হয় এটিকে, অর্থাৎ মন্ত্রিপরিষদ সচিব এবং তার সাথে থাকা যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা এই ভবনে অফিস শুরু করেছেন। ঠিক সেই ভবনের নিচে এসে এখন কর্মচারীরা অবস্থান নিয়েছেন। তাদের যে এইখানে যে সংগঠন আছে সেই সংগঠনের ব্যানারে তারা এখানে অবস্থান নিয়ে আছেন। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, এই অধ্যাদেশটির যাতে আইনে বাস্তবায়ন না হয়, খসড়া পর্যন্তই যাতে শেষ হয়ে যায়, এজন্য এই দাবি জানিয়ে গতকাল পর্যন্ত তারা প্রতিবাদ জানিয়ে এসেছিলেন, কিন্তু গতকাল রাতে সেটি আইন হিসেবে প্রজ্ঞাপন আকারে জারি হয়েছে। এটি যখন প্রজ্ঞাপন আকারে জারি হয় তারপরে আজকে তারা আবার বিক্ষোভ শুরু করেন। গতকাল তাদের সাথে যে কথা হয়েছিল যে এটি বাতিল হবে, সরকারের উচ্চ পর্যায়ের কয়েকজন উপদেষ্টার সাথে তাদের কথা হয়েছিল বলে তারা আমাদেরকে জানিয়েছিলেন, কিন্তু তারপরেও যখন প্রজ্ঞাপন হয়েছে তার প্রতিবাদে তারা এখন আসলে আজকেও বিক্ষোভ প্রদর্শন করছেন। ঠিক সকাল 11টায় সচিবালয়ের 6 এবং 7 নম্বর বিল্ডিংয়ের যে মাঝামাঝি জায়গা, সেই জায়গায় তারা জড়ো হতে থাকেন এবং তার পরপরেই আমরা দেখি 11:30টার মধ্যে সচিবালয়ের বিভিন্ন ভবন থেকে বিভিন্ন দপ্তরে বিভিন্ন বিভাগে যারা কর্মরত আছেন কর্মচারীরা তারা আসলে খণ্ড খণ্ড মিছিল নিয়েই বলবো যে নেমে এসেছেন। সবাই স্লোগান দিতে দিতে আসছিলেন। সেখানে তাদের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন এবং তারা যেটি জানান যে আজকের মধ্যেই যদি এই আইনটি বাতিল করা না হয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন। এমনকি কর্মবিরতির সাথে সাথে তারা সবাই একযোগে ছুটি নিতে পারেন এমন ঘোষণাও দিয়েছেন এবং চুক্তিভিত্তিক যে সচিবরা নিয়োগ পেয়েছেন তাদের অনেকের সেই চুক্তি বাতিলেরও দাবি জানিয়েছেন। সব মিলিয়ে আসলে সচিবালয়ে যে কর্মচারী যারা আছেন তারা আজকে এখনও কোনো কাজের মধ্যে নাই, তারা আসলে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং এটি তারা বলেছেন যে আজকে তারা চলমান রাখবেন যতক্ষণ তাদের সাথে কোনো আলাপ আলোচনা বা কথাবার্তা বলা না হবে। তবে দুপুরের পরে তাদের সাথে আলাপ আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তাদের দুইজন নেতা আমাকে। জসিন্তা। দর্শক, জানছিলাম সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতির খবর। সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক ধারা দ্রুত প্রতিষ্ঠিত না হলে জাতীয় সংকট আরও বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এ সময় অতীতে ডিআরইউ এর অনন্য ভূমিকার কথা তুলে ধরেন আমির খসরু। বলেন, অগণতান্ত্রিক সরকার সবসময় গণমাধ্যমকে চাপে রাখে, তাই গণমাধ্যমের স্বাধীনতা ও বাক স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রয়োজন গণতান্ত্রিক পন্থায় নির্বাচিত জনগণের সরকার। বাংলাদেশের সমৃদ্ধির জন্য ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক অর্ডার যত তাড়াতাড়ি ফিরিয়ে আনতে পারি সকলের প্রচেষ্টায়, মিডিয়ার সহযোগিতায়, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেই জায়গায় যত তাড়াতাড়ি আমরা যেতে পারি তত বেশি আমাদের জন্য লাভবান হবে। খাগড়াছড়ি মাটিরাঙ্গা উপজেলার আচালং সীমান্ত দিয়ে আরও ১৯ জন নারী পুরুষ শিশুকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। পরে স্থানীয় আচালং ডিপি পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। অনুপ্রবেশকারীদের মধ্যে ৭ জন পুরুষ, ৭ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।
নিরাপত্তা হেফাজতে থাকা অনুপ্রবেশকারীরা তারা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাসিন্দা হিসেবে দাবি করেছে। অনুপ্রবেশকারীরা জানান, হরিয়ানা থেকে বিমানে করে তাদের আগরতলায় নিয়ে আসা হয়। সেখান থেকে দক্ষিণ ত্রিপুরার করবুকের সীমান্তবর্তী গুলুমণিপাড়ায় বিএসএফ নিয়ে আসে এবং আজ ভোরে বাংলাদেশে ঠেলে দেয়। তবে এ বিষয়ে বারবার চেষ্টা করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। এর আগে চলতি মাসে 2 দফায় 86 জনকে অনুপ্রবেশ করে বিএসএফ। দোরগোড়ায় পবিত্র ঈদুল আজহা। সারা দেশে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। হাটে এবারও দেশীয় গরুর আধিক্য। ভারত এবং মিয়ানমারে গরু নেই বললেই চলে। ছোট ও মাঝারি আকারে গরুর দাম একটু বেশি বলে ক্রেতাদের অভিযোগ। বিক্রেতারা বলছেন, গোখাদ্যের দাম দ্বিগুণ হওয়ায় এর প্রভাব পড়েছে গরুর দামের ওপরে। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ যশোরের শার্শা উপজেলার 7 মাইল পশুর হাটের চিত্র। দেশীয় গরুতে ঠাসা পুরো হাট। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে প্রাকৃতিক পদ্ধতিতে হৃষ্টপুষ্ট করা দেশীয় গরু উঠানো হয়েছে এই হাটে। যশোর ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশ থেকে গরু ব্যবসায়ীরা ভিড় করছেন এই হাট থেকে পশু কিনে নিতে। তবে গতবারের চেয়ে এবার গরুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। গরু প্রচুর আমদানি, কিন্তু খরিদ্দার খুব কম। বাজার মোটামুটি ইনশাআল্লাহ আগের তুলনায় একটু গরু কম, তো বাজারও একটু বেশি। বাজার হিসাবে দাম অনেকটাই কম আছে, তো দেখতেছি, ঘুরতেছি, দেখি কি হয়। বড় গরু বিক্রি হচ্ছে কম, মিডিয়াম গরুগুলো বিক্রি হচ্ছে বেশি। এদিকে কুমিল্লায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। জেলার 4 শতাধিক স্থায়ী ও অস্থায়ী হাটে চলবে পশু বেচাকেনা। গরু মহিষের পাশাপাশি কুমিল্লার হাটে মিলবে পাহাড়ি গয়াল। দেখতে অনেকটা ষাঁড়ের মতো সুঠামদেহী গয়ালের চাহিদা বাড়ছে। খামার থেকে হাটে নেওয়া হচ্ছে এইসব গয়াল। যারা গয়াল সচরাচর গয়ালের মাংস খায় বা যারা গয়াল কোরবানি করে, ওটা তাদের কাছে আসলে একটা পছন্দের শীর্ষে থাকে। কুমিল্লায় কোরবানির পশুর চাহিদা 2,37,586টি। লালন পালন করা হয়েছে 2,60,752টি গবাদি পশু। ঈদ উপলক্ষে গরু চোরাচালান রোধে সীমান্তের টহল বাড়িয়েছে বিজিবি। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।